আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিমুল মেমোরিয়াল নসওয়াত স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি সাবিনা সাথী, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নসওয়াত স্কুল অ্যান্ড কলেজ। প্রতিদিন ক্লাসে যাওয়ার আগে করোনাকালীন এই সময়ে তোমরা কি করবে, কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় থাকবে, সবকিছু নিয়ে বলে থাকি। তো এসব তো তোমরা জানছো এবং মানছো আশা করি। তবে এগুলোর পাশাপাশি কি করতে হবে? বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে। আর অতিরিক্ত পরিমাণে কি করা যাবে না, ইলেকট্রনিক ডিভাইসগুলো ইউজ করা যাবে না। আর রাতে অবশ্যই তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। পরের দিন সকালে স্কুল নেই বলে অনেক রাত জাগবে আর বেলা পর্যন্ত ঘুমাবে, এটা কিন্তু ঠিক না। এটা স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর। তাই তোমরা এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবে। স্কুল না থাকলেও যে জিনিসগুলো তোমরা আগেও মেনটেন করতে, সময়ানুবর্তিতার যে বিষয় যেটা, সেটা অবশ্যই মেনটেন করবে। তাহলে দেখো আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের পাঠ গতি অধ্যায় 10। তাহলে শুরুতে আমরা দেখে নিই আজকের ক্লাস শেষে তোমরা কি কি শিখতে পারবে। গতি সম্পর্কিত রাশি সময়ের গাণিতিক হিসাব পারবে, দ্রুতি ও দূরত্ব নির্ণয় করতে পারবে, অতিরিক্ত গতি জীবনের জন্য ঝুঁকি ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা দেখে নিই আলোচ্য বিশেষসূচিতে কি কি রয়েছে। দূরত্ব ও সরল, দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন, অতিরিক্ত গতি জীবনের জন্য ঝুঁকি। তাহলে দেখো, আমরা এই যে দূরত্ব আর সরল এই যে পড়বো, তোমরা জানো যে আজকে রিভিশন ক্লাস, এটাতে আমরা কি করছি, প্রথম দিকে কিছু অংশ পড়ছিলাম, আজকে বাকি অংশটুকু পড়ছি। তো দূরত্ব তো আমরা সবসময় বলি যে দূরত্ব মাপি, এক জায়গা থেকে আরেক জায়গায় দূরত্ব মাপি, বা আমার স্কুল থেকে বাসার দূরত্ব কত আমরা বলি। তাহলে সেই দূরত্ব জিনিসটা কি? দেখো, দূরত্বের কথা এখানে সংজ্ঞায় কি বলা আছে, যে কোনো দিকে বস্তুর পারিপার্শ্বিক সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে বলছে কি দূরত্ব। অর্থাৎ আমরা যখন গতি আর স্থিতি দেখেছিলাম তখন কি দেখেছিলাম, যে গতির ক্ষেত্রে যে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর কি হচ্ছে, অবস্থানের পরিবর্তন হয়ে বা সোজা দিকে চলে যাচ্ছে কিছুটা, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা গতি বলছিলাম। তো এই দূরত্বের ক্ষেত্রেও তাই, পারিপার্শ্বিকের সাপেক্ষে কি হবে, বস্তুর অবস্থানের পরিবর্তন হবে। তবে এখানে একটা কথা আছে, দেখো যে কোনো দিকে, এই ক্ষেত্রে কিন্তু বলা হয়নি এই দূরত্বের ক্ষেত্রে যে কোন দিকে, ডান দিকে, বাম দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে, বলা আছে যে কোনো দিকে কি হবে, বস্তু হচ্ছে অবস্থানের পরিবর্তন হবে। তোমরা এখানে খেয়াল করে দেখো, এখানে একজন ব্যক্তি কি করছে, সাইকেল চালিয়ে যাচ্ছে, আর এটা মনে করো সে এইখানে যাবে। তাহলে সে এই যে রাস্তাটা আছে, রাস্তা দিয়ে এভাবে এভাবে গিয়ে তারপরে এখানে গিয়ে কিন্তু পৌঁছাবে। তার মানে এখান থেকে এই ফ্যাক্টরি পর্যন্ত যে দূরত্বটা, সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে তোমার 200 মিটার। তাহলে এটা হচ্ছে কি দূরত্ব। এরপর আমরা কি দেখছি সরণ। সরণের দিকে দেখো এই দূরত্বের মতোই, তবে দূরত্বের ক্ষেত্রে আমরা কি বলেছি, যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। কিন্তু সরণের ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো দিকে বলতে পারবো না, একটা নির্দিষ্ট দিকে হতে হবে, হয় ডান দিকে, না হয় বাম দিকে, উত্তর দিকে অথবা পশ্চিম দিকে, যে কোনো একটা নির্দিষ্ট দিকে কি হতে হবে, এই অবস্থানের পরিবর্তন হতে হবে। তাহলে আমরা তাকে কি বলবো, সরণ। তাহলে দেখো এইটার ক্ষেত্রে আমরা কি পেলাম, দূরত্বের ক্ষেত্রে দিকের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার যখন সরণ রয়েছে তখন কি হবে, সরণের ক্ষেত্রে কিন্তু দিকের ব্যাপারটা রয়েছে। তাহলে খেয়াল করে দেখো, এই লোকের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এ যদি এই রাস্তা দিয়ে এভাবে আঁকা বাঁকা করে ঘুরে এই ফ্যাক্টরিতে না গিয়ে যদি সোজা এই রাস্তা এভাবে অবলম্বন করতো, তাহলে কি হতো, এইখানে যাওয়ার সময় কিন্তু দেখো একবার এদিকে একবার এদিকে বিভিন্ন ভাবে কিন্তু তার দিকের পরিবর্তন হয়েছে। কিন্তু যখন সে সোজা এখান থেকে ফ্যাক্টরিতে যেত তখন কিন্তু দিকের কোনো পরিবর্তন হতো না, একবার সোজা সে একই দিকে দূরত্ব অতিক্রম করতো, তখন কিন্তু দূরত্বটাও কি হয়ে যেত, কম হয়ে যেত, তখন 120 মিটার হতো। এটাই কিন্তু সরণ, এই যে নির্দিষ্ট দিকে বস্তুর যে অবস্থানের পরিবর্তন, সেটাই কি, সেটাই হচ্ছে সরণ। তাহলে দেখো দূরত্ব আর সরণের কিন্তু আমরা এখন কি দেখলাম, এটা হচ্ছে দৈর্ঘ্যের একক যা, এটাও তাই, এটা হচ্ছে কি মিটার। তো ওই ছবিটা যখন তোমরা দেখবে, এখানে আরেকটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে এখানে এ আর এখানে কি দেয়া আছে, বি দেয়া আছে। তার মানে এই থেকে কি হয়েছে, এই যে যে বস্তুটার আমরা দূরত্ব মাপবো, এখান থেকে কি হয়েছে, সে চলা শুরু করেছে আর গিয়ে শেষ হয়েছে কোথায়, এই যে বি বিন্দুতে। তার মানে এই যে প্রথম বিন্দু আর হচ্ছে এই যে শেষ বিন্দু, মানে এ আর বি এর মাঝে যে অংশটুকু সেটি করেছে, অতিক্রম করেছে, এটাই কিন্তু বস্তুর দূরত্ব। আর দেখো এই যে মাঝে এত ঘুরিয়ে পেঁচিয়ে না গিয়ে সরাসরি যখন আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে কি করেছি, চলে গিয়েছে এই বস্তুটা, তখন এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে সরণ। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। একটাই কথা হচ্ছে কি, একদিকে দিক থাকবে আর ঘুরিয়ে পেঁচিয়ে যাবে বা এরকম থাকবে দূরত্বের ক্ষেত্রে, কিন্তু এর দিকে তোমার সরণ যখন আমরা হিসাব করবো তখন কিন্তু কি হবে না,
তখন আমার কি থাকবে না ওরকম তোমার ঘুরিয়ে পিছিয়ে কোনো বিষয় থাকবে না, যেখানে একটা নির্দিষ্ট দিকে থাকবে। দুটাই কিন্তু দূরত্ব, কিন্তু সরণকে আমরা কখনো সরণ নাম দিচ্ছি যখন দেখছি এখানে দিকের ব্যাপার স্যাপার রয়েছে। তাহলে দেখো এ সম্পর্কিত আমরা একটা গাণিতিক সমস্যা দেখে নিই। তাহলে দেখো রবিন সামনের দিকে সোজা 10 কিলোমিটার থাকলো, এরপর বাঁক নিয়ে পেছনের দিকে 3 কিলোমিটার থাকলো। সে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো এবং তার সরণ কত? এখানে কিন্তু দুইটা জিনিস চেয়েছে, একটা হচ্ছে দূরত্ব কতটুকু অতিক্রম করলো, আর একটা কি সরণ কত। তাহলে দেখো আমরা সমাধানটা একটু দেখে নিই। তোমরা এই যে আমি যে বললাম যে সে 10 কিলোমিটার থাকলো, তার মানে এই বিন্দু থেকে সে দূরত্ব অতিক্রম করেছে কতটুকু? 10 কিলোমিটার। আর এরপর আমরা বলেছি কি যে সে বাঁক নিয়েছে, এখানে মনে করে একটু বাঁক নিয়েছে, বাঁক নিয়ে আবার পিছন দিকে সে ঘুরে এসেছে, তখন কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? তখন দূরত্ব অতিক্রম করেছে 3 কিলোমিটার। তার মানে এখান থেকে এই এতটুকু। তাহলে এইটা আমরা চিত্রটা দেখে নিলাম। তোমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করবে, যদি চিত্র আঁকিয়ে করো তাহলে কিন্তু তোমাদের নিজেদেরও বুঝতে সুবিধা হবে। এখন দেখো তাহলে রবিনের দূরত্ব সমান কি হবে? মোট অতিক্রান্ত দূরত্ব। তার মানে এই বিন্দু থেকে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যতটুকু দূরত্ব অতিক্রম করেছে ততটুকু দূরত্ব। তাহলে এইখানে তো পুরোটা হচ্ছে 10 কিলোমিটার, আবার কিন্তু সেই বাঁক ঘুরে আরো 3 কিলোমিটার এসেছে। তার মানে আমি যখন দূরত্ব নির্ণয় করেছি, এই যে বাঁক ঘুরে যে সে আরো 3 কিলোমিটার এসেছে, এটাও কিন্তু কি, এটাও আমাকে যোগ করতে হবে, কারণ আমরা তো এটা সরণ নির্ণয় করছি না। দূরত্বের ক্ষেত্রে যত ঘুরিয়ে পেঁচিয়ে আসুক না কেন, যেখানে গিয়ে সে থামবে সেই পর্যন্ত যতটুকু দূরত্ব পুরোটাই আমাকে ধরতে হবে। তাহলে দেখো 10 কিলোমিটার তো এই পর্যন্ত ছিল, আবার সে 3 কিলোমিটার পিছন থেকে চলে এসেছে, সেটা সহ কত হবে? 10 যোগ 3 কিলোমিটার। তাহলে আমার কত হচ্ছে? 13 কিলোমিটার। তাহলে এটা কি? এটা হচ্ছে রবিনের দূরত্ব। তাহলে আমাকে বলেছে যে আবার সরণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো রবিনের সরণ কি হবে? সোজা পথে প্রথম থেকে শেষ বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে দেখো শেষ বিন্দু, প্রথম বিন্দু ছিল এটা, আর বাঁক ঘুরে শেষ বিন্দু ছিল কিন্তু তার এটা। তাহলে প্রথমে সে গেছে 10 কিলোমিটার, পরে বাঁক ঘুরে চলে আসছে না পিছন দিকে, তার মানে এই 3 কিলোমিটার যখন সে কি হয়েছে, এখানে কিন্তু বাঁক ঘুরে চলে এসেছে। ওই যে আমরা বলেছিলাম যখন দিক পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু আমরা সেটা ধরতে পারবো না। তো এখানে যেহেতু দিক পরিবর্তন হয়ে গিয়েছিল, তার মানে 3 কিলোমিটার কি করতে হবে? আমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কত হবে? 10 থেকে 3 বাদ দিলে, 10 থেকে 3 বাদ দিলে হবে 7 কিলোমিটার। তাহলে আমার কিন্তু উত্তর থাকছে দুইটা, একটা হচ্ছে দূরত্ব অতিক্রম করলো 13 কিলোমিটার, আর সরণ যখন বললো তখন হবে 7 কিলোমিটার। এতটুকু আমরা কেন বাদ দিলাম আমি আবার বলছি, কারণ এখানে আসার পরে সে কিন্তু যায় কি করেছিল, তার দিক পরিবর্তন করে ফেলেছিল। দিক পরিবর্তন করে আবার এই যে পিছন দিকে চলে আসছে, আর দিক পরিবর্তন করেছে যখন, তখন থেকে ওই অংশটুকু আমাদের কি করতে হবে? মোট দূরত্ব থেকে বাদ দিতে হবে। তাহলে আমার কি বের হবে? সরণ বের হবে। এখন দেখো দ্রুতি ও বেগ। তাহলে দেখো দ্রুতি জিনিসটা কি? কোন বস্তু একই সময় যে দূরত্ব অতিক্রম করছে, তার মানে এখানে কিন্তু সময়ের একটা ব্যাপার আছে। দূরত্ব যখন দেখলাম আমরা তখন দেখলাম। এখন দেখো তুমি স্কুল থেকে বাসায় যাচ্ছ, তার মানে তোমার কত সময় লাগছে? তোমার যতটুকু সময় লাগছে সেখান থেকে কি করা হবে? তোমার দ্রুতিটা নির্ণয় করা হবে, যে একক সময়ে মানে প্রতি সেকেন্ডে বলো বা প্রতি মিনিটে বলো তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো, এবং সেটা হিসাব করে যে হ্যাঁ তুমি যে স্কুলে পৌঁছালে, তাহলে স্কুলে পৌঁছালে তোমার ওই দ্রুতি কতটুকু হলো, ওই যে প্রতি একক সময়ে তুমি যতটুকু করে দূরত্ব অতিক্রম করেছো, মোট দূরত্ব দিয়ে কি করতে হবে সেটা হিসাব করে বের করতে হবে। তো এটার আমরা গাণিতিক সমস্যার সমাধান দেখবো। তার আগে তোমরা দেখে নাও আমরা কি বলেছি, যে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে। এখানে খেয়াল করে দেখো, এখানে কি করছে? একটা গাড়ি এখান থেকে কি করছে, মনে করো এই বিন্দু পর্যন্ত কি করছে, সে চলে যাচ্ছে। যাওয়ার পরে দেখো এখানে একটা ঘড়ি দেখতে পাচ্ছ, তার মানে কি এখানে আমরা কি করছি, এখানে কিন্তু আমরা হচ্ছে সময়টা রিলেটেড করছি, এজন্য এখানে সময়ের ব্যাপারটা রয়েছে। তার মানে এখান থেকে এতটুকু যেতে সে যে দূরত্বটা অতিক্রম করছে এবং যেতে কতটুকু সময় লাগছে পার সেকেন্ডে, সেটা কিন্তু আমার এখানে প্রয়োজন। এই জন্য কিন্তু এখানে ঘড়িও থাকছে, আবার কি থাকছে, আমার দূরত্বের যে হিসাবটা, মানে আমরা যে মিটারে যে আমরা হিসাবটা বের করছি সেটা কিন্তু থাকছে। এখন দেখো যে বেগ আর দ্রুতি এই দুটা কিভাবে আবার রিলেটেড হচ্ছে। এখানেও একই বিষয়, যে তোমার কতটুকু দূরত্ব প্রতি একক সময় অতিক্রম করছে, কিন্তু ওই যে সরল আর দ্রুতির মতো এখানেও কি, আমি যখন বেগ নির্ণয় করব তখন আমরা কি করব, নির্দিষ্ট একটা দিকে। তার মানে দেখো এখানে আবার একটা কথা আসছে, যে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো বেগ। তার মানে নির্দিষ্ট দিকে যে দ্রুতি সেটাই কিন্তু বেগ। অর্থাৎ ওই যে আমি বললাম যে ডান বাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম,
এরকম আমার একটা নির্দিষ্ট কি থাকতে হবে, দিক থাকতে হবে। সেই নির্দিষ্ট দিকটা যখন উল্লেখ থাকবে তখন তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো বেগ। তাহলে দেখো এই যে আমরা যখন বেগ নির্ণয় করবো বা স্পিড নির্ণয় করবো তখন কি হবে, এই যে দূরত্ব ভাগ সময় দিয়ে আমরা কি করতে পারবো, এই স্পিডটা বের করতে পারবো। তার মানে দেখো এখান থেকে এতটুকু দূরত্ব কত আর কতটুকু সময় লাগবে সেটা দিয়ে যদি আমরা মোট দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমার কি হবে, দ্রুতি বা বেগ বের হয়ে যাবে। আর আমি যখন বেগ বের করবো তখন আমি দেখবো আমার কোন দিকে সেটা রয়েছে, তাহলে সেই নির্দিষ্ট দিকের হিসাব করে আমাকে বলতে হবে যে এত বেগ। তাহলে দেখো এই যে আমরা দ্রুতি বা বেগ নির্ণয় করছি এটার একক কি, মিটার পার সেকেন্ড। তোমরা যদি বাংলাতে না লেখো তাহলে কি করতে পারবে, তাহলে তোমরা ms-1 এভাবেও লিখতে পারবে। যেহেতু আমার হচ্ছে মিটার হচ্ছে m আর সেকেন্ড হচ্ছে কি s, আর এখানে কিন্তু ভাগ চিহ্ন হিসেবে দিয়েছি। আর যখন ওটা ভাগটা উঠিয়ে দেবে তখন কি হবে, উপরে মাথার উপরে তোমরা যেভাবে পাওয়ার দিয়ে রাখো -1 ওভাবে লিখবে। তাহলে দেখো এখানেও আবার এই যে আমরা দিয়েছি, তাহলে এই গাড়িটার ক্ষেত্রেও দেখো এই যে কারটা কি করছে, এদিকে যাচ্ছে আর এই কারটাও এদিকে যাচ্ছে। তার মানে আমি দুটো কিন্তু একই দিকে যাচ্ছি, কিন্তু দ্রুতি আর সরল যখন আমরা বলছি তখন কি হবে, এটার ক্ষেত্রে আমাকে উল্লেখ করতে হচ্ছে। আমি যখন বলছি যে এটা বেগ তখন আমি কিন্তু উল্লেখ করছি, এখানে লেখা আছে যে রাইট মানে ডান দিকে যাচ্ছে, আমার দিকটা উল্লেখ করতে হচ্ছে। দুটোর ক্ষেত্রে কিন্তু একই দূরত্ব, তোমার এখানেও হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এখানেও 20 মিটার পার সেকেন্ড হচ্ছে, বাট এই ক্ষেত্রে আমাকে বলতে হচ্ছে যে এটা কি, এটা ডান দিকে হচ্ছে আমার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তখন সেটা হয়ে যাচ্ছে বেগ। আর যখন আমি এরকম দিক উল্লেখ করছি না তখন সেটা হয়ে যাচ্ছে কি দ্রুতি। তাহলে আমরা এই সম্পর্কিত একটা গাণিতিক সমস্যার সমাধান দেখে নিই। এরকম এক্সাক্টলি এটাই থাকবে তা না, আমি জাস্ট তোমাদের একটা করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কি করবে, বেশি বেশি চর্চা করবে। এই ধরনের গাণিতিক সমস্যাগুলো কিন্তু এই অধ্যায় থেকে এসে থাকে। তাহলে দেখো একটি গাড়ি 5 সেকেন্ডে 80 মিটার দূরত্ব অতিক্রম করলো, এর দ্রুতি কত? তাহলে আমরা দ্রুতি তো নির্ণয়ের যে সূত্র আছে সেটাও দেখে নিলাম, যে দ্রুতি সমান সমান কি, দূরত্ব ভাগ সময়। তাহলে দেখো এখানে কিন্তু এই যে 5 সেকেন্ড আর 80 মিটার দেয়া আছে, তাহলে দূরত্ব কত আমার 80 মিটার আর সময় কত 5 সেকেন্ড। তাহলে দেখো এই দুটাকে ভাগ করলে আমার হচ্ছে কি 16, আর যেহেতু পুরো মিটার ছিল আর এখানে সেকেন্ড ছিল তাই ওটা আমরা ভাগ হিসেবে লিখে করব মিটার পার সেকেন্ড, এভাবে লিখে ফেলবো। আর তোমরা যখন উত্তর লিখবে বা অঙ্কর কোনো সমাধান করবে, কোনো গাণিতিক সমস্যার সমাধান করবে, অবশ্যই কি করতে হবে, অবশ্যই তোমাকে এককটা দিতে হবে। একক না দিলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, কারণ এককটা এখানে খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো উত্তর কি হলো, দ্রুতি 16 মিটার পার সেকেন্ড। আর এখন যদি আমি এখানে উল্লেখ করতাম যে কোন দিকে, এখানে মনে করো দেওয়া ছিল যে পশ্চিম দিকে, এই কথাটা যখন দেওয়া থাকবে তার মানে কি, তখন আমরা ওই যে বললাম বেগের ক্ষেত্রে আমরা কোন দিকে কথাটা উল্লেখ করি, তাহলে তখন এই যে পশ্চিম দিক বলে আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে কি বেগ, তার মানে আমাকে নির্দিষ্ট বেগটা উল্লেখ করেছে, এই জন্য নির্দিষ্ট দিক উল্লেখ করেছে। নির্দিষ্ট দিক মানে কি, নির্দিষ্ট দিক মানে আমি বললাম যে তখন ওটা হয়ে যাবে কি দ্রুতিটায় বেগ হয়ে যাবে। এখন দেখো ত্বরণ ও মন্দন। তাহলে দেখো ত্বরণের সময়ের ক্ষেত্রে কি বলা আছে, সময়ের সাথে সাথে বেগের বৃদ্ধির হারকে ত্বরণ বলছে। তার মানে আমরা কিছুক্ষণ আগে দ্রুতি দেখলাম, বেগ দেখলাম, এটা কি হবে, এটা তো সময়ের সাথে রিলেটেড ছিল, এটা সময়ের সাথে সাথে কি হবে, এই যে বেগটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তখন আমরা কি বলবো, এখন বৃদ্ধি পাচ্ছে, এখন কত হারে বৃদ্ধি পাচ্ছে, সেটাই কি হবে, সেটাই ওই বস্তুর ত্বরণ হবে। তাহলে সময়ের সাথে সাথে বেগের বৃদ্ধির হারকে আমরা কি বলছি, ত্বরণ। আর মন্দনের ক্ষেত্রে কি হবে, সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ হ্রাস পাবে মানে কমে যাবে। একবার হচ্ছে যখন বৃদ্ধি পাচ্ছে তখন আমরা কি বলছি, বেগের হার বৃদ্ধিকে আমরা বলছি ত্বরণ, আর বেগের হার হ্রাসকে আমরা বলছি কি মন্দন। তার মানে ঋণাত্মক যে ত্বরণ থাকছে সেটাই কিন্তু কি, সেটাই মন্দন। ত্বরণ আর মন্দনের একক দেখো মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা এদিকে ভালো করে খেয়াল করে দেখো, এই যে গাড়িটা যখন যাচ্ছে তখন কি হচ্ছে, এখানেও গতি দেখানো আছে, এখানেও কি গতি দেখানো আছে, কিন্তু এই গাড়ির ক্ষেত্রে কি লেখা রয়েছে, যেই গাড়ির গতিটা বাড়ছে তার মানে এটা কি, এটা হচ্ছে ত্বরণ। আর এইখানে কি লেখা আছে দেখো, এই গাড়ির যে গতিটা রয়েছে সেটা কি, সেটা কমে যাচ্ছে, তার মানে এটাও কিন্তু ত্বরণ, তবে এটা কি ঋণাত্মক ত্বরণ, আর সেটাকে আমরা কি বলছি, মন্দন। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে একটা গাড়ি কি করছে, যাচ্ছে, তাই না? গাড়িতে যখন এক্সিলারেটরে চাপ দেওয়া হয় তখন গতিটা বেড়ে যায় আস্তে আস্তে। কোনো কারণে মনে করো সামনে কোনো একটা, এই যে এখানে দেখো একটা বাধা পেলো, তখন কি হবে, থেমে গেল, তারপর গতিটা তখন কমে গেল, তার মানে ওখানে কি হয়েছে, ওখানে কিন্তু মন্দন হয়েছে। এই পর্যন্ত যখন সে যাচ্ছিল তখন কিন্তু তার কি ছিল, ওটা ত্বরণ ছিল। যখন দেখো সামনে হঠাৎ একটা গাড়ি চলে আসছে, তখন পিছন থেকে একটা গাড়ি আসছে, তার গতি হয়তো অনেক বেশি ছিল, কিন্তু সে কি করবে, হঠাৎ করে ব্রেক চেপে দিবে,
তার মানে কি তখন কিন্তু গতিটা কমে যাবে, ওই মুহূর্তটাই কি হবে, ওই মুহূর্তটাতেই হবে মন্দন। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো দেখো আমরা এই যে ত্বরণ আর মন্দন করলাম এই সম্পর্কিত আমরা কি করব, একটা গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো এখানে কি আছে, একটি গাড়ি 25 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, চালক এক্সিলারেটর চাপলেন, ফলে গাড়িটি আরো বেশি বেগে যেতে লাগলো। যদি গাড়িটির বেগ 5 সেকেন্ডে বেড়ে 50 মিটার পার সেকেন্ড হয় তাহলে ত্বরণ কত? এখানে কি বলেছে, ত্বরণ কত। তাহলে আমরা একটু সমাধানটা আগে দেখে নিই। তাহলে দেখো শুরুর দিকে এই যে গাড়িটা ছিল এটার বেগ কত ছিল, 25 মিটার পার সেকেন্ড। কারণ আমার এখানে কিন্তু আমরা যখন এই হিসাবটা বের করছি তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এখানে যে প্রাথমিক যে বেগটা সেটাও লাগছে, আবার শেষ যে বেগটা রয়েছে সেটাও কিন্তু লাগবে। তাহলে আমরা দেখলাম প্রাথমিক বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ কত দেখো বেড়ে এই যে কত হয়েছিল 50 মিটার পার সেকেন্ড। এখন তোমরা দেখো এই যে 50 মিটার পার সেকেন্ডের জন্য 5 সেকেন্ড সময়টা লাগলো, কিভাবে লাগলো, তার মানে প্রতি সেকেন্ডে দেখো কত করে বেড়েছে, 5 করে বেড়েছে। তাহলে 1 সেকেন্ডে বেগ বেড়ে হয়েছে কত, এই যে প্রাথমিক বেগের সাথে আমরা যদি 5 যোগ করে দিই তাহলে কত হবে 30 মিটার পার সেকেন্ড। আবার এখানের পরে কিন্তু আবার প্রতি সেকেন্ডে যেহেতু বাড়ছে তার মানে প্রত্যেক সেকেন্ডে 5 বার করে বাড়া মানে প্রতি সেকেন্ডে কিন্তু আমি কি করতে হবে, 5 করে ওই যে শেষ বেগ যেটা থাকবে সেটার সাথে যোগ করতে হবে। এখানে শেষ বেগ কত ছিল 30, তাহলে দ্বিতীয় সেকেন্ডে আবার কি হবে 30 যোগ 5 35, তৃতীয় সেকেন্ডে আবার বেড়ে গিয়ে কত হবে 35 যোগ 5 40, আর চতুর্থ সেকেন্ডে 40 যোগ 5 45 মিটার পার সেকেন্ড, আর পঞ্চম সেকেন্ডে গিয়ে আমরা কি দেখলাম 45 যোগ 5 এখানে কত হয়ে গেল 50 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো আমার শেষ বেগটা এই যে 50 মিটার পার সেকেন্ড, কিভাবে 5 সেকেন্ড সময় নিল আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন দেখো এই যে মোট তাহলে বেগ কত বৃদ্ধি পেল, তাহলে যে শেষ বেগ যেটা ছিল সেখান থেকে কি করতে হবে, প্রাথমিক বেগ যেটা থাকবে সেটা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমার ছিল শেষ বেগ 50 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে প্রাথমিক বেগ ছিল আমার কত 25 মিটার পার সেকেন্ড। তাহলে কত হচ্ছে, এইটাতে 50 থেকে 25 বেগ দিলে 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখো এই যে ত্বরণের সময় এখন বের করতে হবে, ত্বরণের সময় আমরা কি দেখলাম, মোট যে বেগটা বৃদ্ধি পাবে সেটা থেকে কি করতে হবে, সেটা ভাগ মোট সময়, কতটুকু সময় লেগেছিল আমরা দেখলাম যে 5 সেকেন্ড সময় লেগেছিল। আর এখানে মোট হচ্ছে এই যে প্রথম থেকে শেষে আসতে বেগ বৃদ্ধি পেয়েছে 25, তাহলে এখানে 25 মিটার পার সেকেন্ড ভাগ কত হচ্ছে, মোট সময় হচ্ছে আমার 5 সেকেন্ড, সেই 5, তাহলে আমার কত হলো 25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা হয়তো ভাবছো এখানে সেকেন্ডে কেন এখানে আবার স্কয়ার দিয়ে দিলাম, খেয়াল করে দেখো এখানে কিন্তু দুইটা সেকেন্ড রয়েছে, এখানে উপরে হচ্ছে তোমার উপরেও ছিল মিটার পার সেকেন্ড, এখানে একটা সেকেন্ড ছিল, আর নিচে যে 5 সেকেন্ডের সাথে একটা সেকেন্ড ছিল, এর জন্যই দুইটা সেকেন্ড এসে কিন্তু এখানে সেকেন্ড স্কয়ার হয়ে গেছে। তাই তোমরা যখন এককটা লিখবে, আমি যখন দেখালাম তোমাদের সংজ্ঞা পড়ালাম তখনও কিন্তু দেখিয়েছি যে একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তোমরা এটা খেয়াল রেখে কিন্তু এককটা লিখবে। তাহলে দেখো আমরা গাণিতিক সমস্যার সমাধানটাও দেখে নিলাম। এখন এই যে অতিরিক্ত গতি, আমাদের তো দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে না, দেখা যাচ্ছে যে তোমার রাস্তাঘাটে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টের নিউজগুলো আমরা দেখতে পাই। তো এই যে অ্যাক্সিডেন্ট গুলো হয় বিভিন্ন কারণে হয়, তোমার কি গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি থাকলে হতে পারে, তারপরে তোমার হচ্ছে ড্রাইভারের হচ্ছে অদক্ষতার কারণে হতে পারে, কিন্তু আরেকটা যে কারণে দুর্ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঘটে থাকে সেটা হচ্ছে অতিরিক্ত গতির কারণে। দেখা যায় ড্রাইভার যারা আছে তারা অনেক গতিতে কি করছে, গাড়ি চালাচ্ছে, একটা নির্দিষ্ট গতিসীমা রয়েছে, বিভিন্ন রাস্তার জন্য বিভিন্ন গতিসীমা রয়েছে যে কোন রাস্তাটায় কিভাবে আসলে কত গতিতে রেখে গাড়ি চালানো উচিত। তো যে সময়টা তোমার কি হবে না, এই গতিটা নিয়ন্ত্রিত হবে না, অতিরিক্ত গতি হবে, তখন কিন্তু এই গতি কি করবে, আমাদের জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াবে। তাহলে দেখো যখন অতিরিক্ত গতির কারণে কি কি হতে পারে, সড়ক দুর্ঘটনা হবে, আর সড়ক দুর্ঘটনা হলে কি হতে পারে, মানুষ কিন্তু আহত হতে পারে, নিহতও হতে পারে। তাহলে দেখো অতিরিক্ত গতি আমাদের জীবনে কিন্তু খুব বড় একটা প্রভাব ফেলছে। তাহলে অতিরিক্ত গতির ফলে যেহেতু এই যে বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা হচ্ছে, মানুষের হচ্ছে প্রাণহানি হচ্ছে, তারপরে সম্পদের হচ্ছে ক্ষতি হচ্ছে, তো এক্ষেত্রে আমাদের কি করা উচিত, অবশ্যই আমাদের যে নির্দিষ্ট কি রয়েছে, নির্দিষ্ট হচ্ছে তোমার বিধিমালা রয়েছে বা নির্দিষ্ট জায়গায় আমাদের হচ্ছে কতটুকু গতিসীমা রাখা উচিত, এই যে ট্রাফিক আইন এগুলো কিন্তু মেনে কি করা উচিত, যে কোনো মানুষের গাড়ি চালানো উচিত। তো আশা করি এটা সম্পর্কে তোমরাও সচেতন হবে, আর তোমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরও সচেতন করবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কোনো যানবাহন
চালানোর জন্য তোমরা কোথাও যাচ্ছ, তো অবশ্যই সেটা রিক্সা হোক, অটো হোক বা বাস, তোমরাও চাইবে কি যদি কোনো ক্ষেত্রে দেখো তারা অতিরিক্ত গতি দিয়ে কি করছে সেই যানবাহনটা চালাচ্ছে, তোমরাও কি করবে তাদেরকে নিষেধ করবে তারা যেন গতিটা কমিয়ে একটা নির্দিষ্ট গতিতে সেই গাড়িটা চালায়। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ কি দেখো একটা বাইক যাচ্ছে, সে এত গতিতে যাচ্ছে যে আরেকটা কারের সাথে কি হলো, কারের সাথে ধাক্কা খেয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট করে গেল। তাই আমাদের এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকুই ছিল। তো দেখে নিই মূল্যায়নে কি কি প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে ত্বরণের একক কি। তাহলে ত্বরণের একক কি আমরা জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম যে মিটার পার সেকেন্ড স্কয়ার। মন্দন কাকে বলে, যে ঋণাত্মক ত্বরণকে কি বলে, মন্দন বলে। এভাবে লিখতে পারো। আবার লিখতে পারো যে সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের যে হার সেটাকে কি বলে, সেটাকে মন্দন বলে। কোন নির্দিষ্ট দিকে দুদিকে কি বলা হয়, কোন নির্দিষ্ট দিকে দুদিকে কি বলা হয় আমরা দেখলাম বেগ বলা হয়। ঋণাত্মক ত্বরণের অপর নাম কি, ঋণাত্মক ত্বরণের অপর নাম কি, এই যে মন্দন। স্মরণের একক কি, স্মরণের একক হচ্ছে মিটার। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটা তোমরা দেখেছো। আগামী দিন তোমাদের কি রয়েছে, রিভিশন টপ টেস্ট রয়েছে, পড়া এই যে বুদ্ধি এই অধ্যায়ের উপরে, তবে পাঠ 9 থেকে 12। খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে আর অবশ্যই কি করবে বাসায় বেশি বেশি চর্চা করবে। আর যে টপ টেস্ট গুলো যাচ্ছে তোমাদের যেহেতু রিভিশন ক্লাস হচ্ছে, রিভিশন টপ টেস্ট গুলো কি হচ্ছে যাচ্ছে, তো এইগুলো অবশ্যই বেশি করে দিবে এবং হোয়াটসঅ্যাপে যে সলভটা যাচ্ছে সেটার সাথে মিলিয়ে দিবে। আজকের ক্লাস এতটুকুই ছিল। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।